তো 1914 সালের আগে ইউরোপের পরিবেশ অনেকটা এইরকম ছিল, যা আমরা আলোচনা করলাম। এই সব কিছু আলোচনা করে এটা আমরা বলতে পারি যে সম্পূর্ণ ইউরোপ একটি বোমা ও বারুদে ভরা গোডাউনের উপর বসেছিল সেই সময়, যা একটি বোমার ফাটার সাথে সাথেই তা সম্পূর্ণভাবে বিস্ফোরিত হতো। তারপর এই গোডাউনে হালকা আগুনে স্ফুলিঙ্গ দেওয়ার কাজ করে অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যের রাজকুমার ফার্দিনান্দের হত্যা, যার সম্বন্ধে আমি ভিডিওর প্রথমেই আলোচনা করেছি, যেখানে বলা হয়েছিল 1908 সালে অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যের সম্রাট বসনিয়া ও হার্জেগোভিনাকে দখল করে নেয়। এই জন্য এই অঞ্চলের একটি বিপ্লবী যুবক গ্যাব্রিলো প্রিন্সেস 28 জুন 1914 সালে ফার্দিনান্দ ও তার স্ত্রীকে প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করে। এই পর্যন্ত আমি আলোচনা করেছি। এইবার এর পর থেকেই সব খেলা শুরু হয়। এই ইমেজকে দেখুন, এইখানে যুবরাজ ফার্দিনান্দকে হত্যা করা হয়েছিল। যুবরাজের হত্যার পিছনে একটি ব্ল্যাক হ্যান্ড নামের সংগঠনের হাত ছিল, যা সেই সময় সার্বিয়ার দ্বারা পরিচালিত হতো বলে মনে করা হয়। মানে এই বিপ্লবী বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক ছিলেন, কিন্তু তাকে সমর্থন করা সংগঠন সার্বিয়ার ছিল। তো এরকমটা কেন? কারণ হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্য থেকে স্বাধীনতার দাবি করছিল, যেখানে সার্বিয়া তাদেরকে সাহায্য করছিল। কারণ এই দুটি অঞ্চলে স্লাভিক লোক বা স্লাভিক জনসংখ্যা বেশি ছিল। মানে যুবরাজের হত্যার পিছনে সার্বিয়াও দায়ী ছিল। এবার অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যের যুবরাজকে হত্যা করা হয়েছিল, তার জন্যে তো তারা চুপ করে বসে থাকবে না। কিন্তু জেনে আপনি বড়ই অবাক হবেন যে রাজকুমার ফার্দিনান্দের হত্যার পর সম্রাট ফ্রান্স জোসেফ অনেকদিন চুপচাপ করে বসেছিলেন এবং এই সম্পূর্ণ ঘটনাকে ঈশ্বরের দ্বারা করা একটি ইচ্ছা বলে মেনে নিয়ে বিষয়টিকে রফাদফা করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সাম্রাজ্যের যে সেনাপতি ছিলেন, তিনি সম্রাটকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। সেনাপতি সম্রাটকে বলেন, রাজকুমারের হত্যার সুযোগকে কাজে লাগিয়ে সার্বিয়াকে অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, কারণ সার্বিয়া এই সাম্রাজ্যের সীমান্তের কাছেই ছিল। এই জন্য 23 জুলাই 1914 সালে, মানে রাজকুমারের হত্যার 25 দিন পর, অস্ট্রিয়া সার্বিয়াকে 10টি প্রস্তাবের একটি চরমপত্র পাঠায়। এই 10টি প্রস্তাব সার্বিয়াকে মানতে বলা হয়েছিল, কিন্তু সার্বিয়া 10টি প্রস্তাবের মধ্যে 8টি প্রস্তাবকে মেনে নেয় এবং বাকি 2টি প্রস্তাবকে মানতে অস্বীকার করে। এই 2টি প্রস্তাবের মধ্যে প্রথমটি হচ্ছে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করা এবং দ্বিতীয়টি হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যের অংশ হয়ে যাওয়া, যা সার্বিয়া মানতে অস্বীকার করেছিল। কারণ যুদ্ধ না করেই কোনো দেশ কিভাবে নিজেকে আত্মসমর্পণ করতে পারে। এই জন্য 28 জুলাই 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গরি সার্বিয়ার উত্তর পশ্চিম সীমান্তে আক্রমণ করে দেয়, যার জন্য সার্বিয়া রাশিয়ার কাছে সাহায্য চায়। কারণ রাশিয়ায় ও সার্বিয়ায় স্লাভিক জাতির লোক বসবাস করত। এই জন্য রাশিয়া সার্বিয়াকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। আর শুধু এই একটাই কারণ ছিল না যার জন্য রাশিয়া সার্বিয়াকে সাহায্য করেছিল। এই ইমেজকে দেখুন, এটা সেই সময়কার রাশিয়ান সাম্রাজ্য। এটা হচ্ছে ব্ল্যাক সি। তো এইখান থেকে রাশিয়ান জাহাজ সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করত। এই জন্য রাশিয়ার কাছে এই জলপথকে রক্ষা করা খুবই জরুরি ছিল। কারণ এই দিকে রাশিয়ার শত্রু অটোমান সাম্রাজ্যের অবস্থান ছিল। যদি অটোমান সাম্রাজ্য এই জলপথকে দখল করে নিত, তাহলে রাশিয়ান জাহাজের জন্যে বাকি বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করা খুবই কঠিন কাজ হয়ে যেত। তো এইরকম যাতে না হয়, তার জন্যেই রাশিয়া সার্বিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এবার এইদিকে অস্ট্রিয়া জার্মানির কাছে সাহায্যের জন্য যায়। এর কারণ হিসাবে আমি আপনাদের গুপ্ত সন্ধি ত্রিশক্তি চুক্তির বিষয়ে বলেছিলাম, যা 1862 সালে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গরি এবং ইটালির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো এই চুক্তির জন্যেই জার্মানি অস্ট্রিয়া হাঙ্গরির সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বলে, আমরা যতটা পারি সাহায্য করব। তো জার্মানি এবং অস্ট্রিয়া একই সাথে সার্বিয়ার উপর আক্রমণ করে। এই চুক্তিতে ইটালিও সামিল ছিল, কিন্তু ইটালি এই যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করে। কারণ চুক্তি হয়েছিল যে যদি এই 3টি দেশের উপর অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে তারা একে অপরকে সাহায্য করবে। কিন্তু এখানে জার্মানি ও অস্ট্রিয়া অন্য দেশ সার্বিয়ার উপর আক্রমণ করে, যার জন্য ইটালি এই যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করে। তো জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গরি মিলে সার্বিয়ার উপর আক্রমণ করে দেয় এবং এই দিক থেকে রাশিয়া জার্মানির উপর হামলা করে। এবার 1907 সালে স্বাক্ষরিত ত্রিশক্তি মৈত্রী চুক্তি, যা রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়, সেটি অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে যুদ্ধে রাশিয়াকে ফ্রান্স ও ব্রিটেন সাহায্য করার জন্য বাধ্য হয়ে পড়ে।
এই জন্য 3 আগস্ট ফ্রান্স জার্মানিকে এই দিক থেকে আক্রমণ করে। মানে জার্মানিকে দুদিক থেকে হামলা করা হচ্ছিল, এই দিক থেকে রাশিয়া এবং এই দিক থেকে ফ্রান্স। এই রকম হামলা থেকে বাঁচার জন্যে জার্মানি সিদ্ধান্ত করে যে রাশিয়াকে সহজে হারানো যাবে না, কারণ রাশিয়ার বেশিরভাগ অংশ বরফে ঢাকা, যেখানে রাশিয়ান সৈনিক ছাড়া অন্য কোনো দেশের সৈনিক সহজে যুদ্ধ করতে পারে না। এই জন্য জার্মানি প্রথমে ফ্রান্সকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তারপর রাশিয়াকে আক্রমণ। এবার জার্মানি সোজাসুজি ফ্রান্সের উপর আক্রমণ করেনি। এখানে দেখুন, এখানে একটি ছোট দেশ আছে বেলজিয়াম। জার্মানি এই বেলজিয়ামের উপর আক্রমণ করে ফ্রান্সের ভিতরে ঢোকার চেষ্টা করে। বেলজিয়ামের উপর আক্রমণ করার সাথে সাথে ব্রিটেন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কারণ 1839 সালে ব্রিটেন ও বেলজিয়ামের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়, যা লন্ডন চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে বলা হয়, যদি কোনো দেশ বেলজিয়ামের উপর আক্রমণ করে তাহলে ব্রিটেন বেলজিয়ামকে সাহায্য করবে। আর জার্মানি বেলজিয়ামকে আক্রমণ করেছিল, এই জন্য 8ই আগস্ট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবার জার্মানি সেই সময় খুবই শক্তিশালী দেশ ছিল। জার্মানি বেলজিয়ামকে আক্রমণ করে ফ্রান্সের অনেক ভিতরে, মানে ফ্রান্সের রাজধানী প্যারিসের খুবই কাছাকাছি চলে যায়। কিন্তু ওই সময়ের মধ্যে ব্রিটেনের সেনাবাহিনী সেখানে পৌঁছে যায়, যারা জার্মান বাহিনীকে ওইখানেই আটকে দেয়। তো এই দিকের দৃশ্য অনেকটা এইরকম ছিল। এবার রাশিয়া এই দিক থেকে জার্মানির উপর হামলা করেছিল, যার জন্য জার্মানি রাশিয়ার প্রায় 3 লক্ষ সৈন্যকে হত্যা করে। মানে এখনো পর্যন্ত জার্মানিকে খুবই শক্তিশালী দেখাচ্ছিল। এবার এই ইমেজকে দেখুন, মধ্যপ্রাচ্য তখনও পর্যন্ত শান্ত ছিল। এটা হচ্ছে অটোমান সাম্রাজ্য, যা বর্তমানে তুর্কি, ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিনের মতো দেশে ভাগ হয়ে গিয়েছে। তো অটোমান সাম্রাজ্য তখনও পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি। সেই সময় এই সাম্রাজ্যের সম্রাট ছিলেন ইসমাইল আনোয়ার পাশা, যাকে কামাল পাশাও বলা হতো। কামাল পাশা সত্যি একটি কামাল করা নেতা ছিলেন, কারণ এর আগে অটোমান সাম্রাজ্য যে 2টি বলকান যুদ্ধ লড়েছিল সেখানে কামাল পাশাই নেতৃত্ব দিয়েছিলেন। প্রায় 700 থেকে 500 বছরেরও বেশি সময় ধরে অটোমান সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে শত্রুতা ছিল। সুযোগ বুঝে অটোমান সাম্রাজ্যের লিডার কামাল পাশা ব্ল্যাক সিয়ের কাছে রাশিয়ার যে এরিয়া ছিল সেখানে আক্রমণ করে দেয়। এই আক্রমণ 1914 সালের নভেম্বর মাসে করা হয়। মানে একদিকে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গরি এবং অটোমান সাম্রাজ্য ছিল, এবং অন্যদিকে সার্বিয়া, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেন ছিল। এইবার এই ইমেজকে দেখুন, ব্রিটেন ভারত এবং এশিয়ার বিভিন্ন জায়গা থেকে যে পণ্য ও সেনাবাহিনী নিয়ে আসতো সেটি সুয়েজ খালের মাধ্যমে নিয়ে আসা হতো। এটি হচ্ছে সুয়েজ খাল। তো সুয়েজ খালের জলপথকে ব্লক করার জন্যে কামাল পাশা সুয়েজ খালের উপর আক্রমণ করে, যাতে ব্রিটেনের জাহাজকে আটকানো যেতে পারে। বলা হয় যে যদি অটোমান সাম্রাজ্য এই জলপথ বন্ধ করতে সফল হতো তাহলে ব্রিটেন হয়তো এই যুদ্ধ হেরে যেত, কারণ এখান থেকেই ভারত সমেত বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু অটোমান সাম্রাজ্যের কামাল পাশা সুয়েজ খালকে দখল করতে ব্যর্থ হয়। এবার জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গরি এবং ইটালির মধ্যে সন্ধি হয়েছিল যে তারা একে অপরকে সাহায্য করবে, যেখানে ইটালি যুদ্ধে সাহায্য করতে অস্বীকার করে। ইটালি পরের বছর মানে 1915 সালে সাইড পাল্টে দিয়ে ফ্রান্স ও ব্রিটেনের সাথে হাত মেলায় এবং নিজের মিত্ররাষ্ট্র অস্ট্রিয়া হাঙ্গরির উপর আক্রমণ করে দেয়, যার পর ব্রিটেন যেসব দেশের শাসন করত সেই সব দেশের সেনাবাহিনীকে যুদ্ধে অংশগ্রহণ করায়, যার মধ্যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ আফ্রিকার সৈন্য সামিল ছিল। তো এই সব কিছুকে আটকানোর জন্যে জার্মানি 1915 সালের ফেব্রুয়ারি মাসে তার নিজস্ব সাবমেরিন মানে জার্মানির যে ইউবোট ছিল সেগুলিকে সাগরে যুদ্ধের জন্য নামায়, যার পর জার্মানির ইউবোটগুলি ব্রিটেনের যুদ্ধজাহাজকে ধ্বংস করা শুরু করে। মানে যেসব জাহাজগুলি থেকে ব্রিটেনের সৈন্য ও মালপত্র আসত সেই সব জাহাজগুলিকে জার্মান ইউবোট হামলা করছিল, যাতে ব্রিটেনকে দুর্বল করা যায়। এরপর জার্মানির ইউবোটগুলি প্যাসেঞ্জার জাহাজকেও হামলা করা শুরু করে, যার মধ্যে 7ই মে 1915 সালে লুসিটানিয়া নামের একটি জাহাজকেও হামলা করা হয়, যেটি ইংল্যান্ড থেকে আমেরিকায় যাচ্ছিল। এই হামলার ফলে ওই জাহাজের 1153 জন যাত্রী মারা যায়, যার মধ্যে 128 জন আমেরিকার নাগরিক ছিল। মানে এই ঘটনার আগে পর্যন্ত আমেরিকা এটাই বলতো যে এই যুদ্ধ হচ্ছে ইউরোপের, এই জন্য এই যুদ্ধে
আমরা কাউকে সাহায্য করব না, এই যুদ্ধে আমাদের কিছুই যায় আসে না। যদিও এই যুদ্ধের সময় আমেরিকা দুই পক্ষকে হাতিয়ার বেচে কোটি কোটি ডলার উপার্জন করেছিল, আর আমেরিকা এতেই খুশি ছিল। কিন্তু জার্মান ইউবোট দ্বারা আমেরিকার 128 জন নাগরিক মারা যাওয়ার পর আমেরিকা এই যুদ্ধে আসার জন্যে সব রকমের প্রস্তুতি শুরু করে দেয়। এছাড়াও আমেরিকা এই যুদ্ধে আসতে চেয়েছিল তার কারণ জার্মানি আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোকে এক গোপন চিঠি লিখেছিল, যেখানে জার্মানি চেয়েছিল মেক্সিকো যেন আমেরিকার উপর হামলা করে দেয়। এই ইমেজকে দেখুন, এটা হচ্ছে মেক্সিকো আর এটা হচ্ছে আমেরিকা। তো জার্মানি মেক্সিকোকে বলেছিল আমেরিকার উপর হামলা করতে, যা মেক্সিকো করতে অস্বীকার করে। এত কিছু হওয়ার পরেও সবকিছুই ঠিক চলছিল, কিন্তু এই চিঠি আমেরিকার হাতে চলে যায়। আমেরিকা বুঝতে পারে জার্মানি তার উপর আক্রমণ করাতে চেয়েছিল। তো এটা দ্বিতীয় কারণ ছিল যার জন্য আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে। ওই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন উইডো উইলসন, যিনি এই দুটি ঘটনা আমেরিকান পার্লামেন্টে পেশ করেন এবং বলেন আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। তিনি এর সপক্ষে 14 পয়েন্টের একটি নীতি তৈরি করেন, যেখানে বলা হয় কেন যুদ্ধে অংশগ্রহণ করা উচিত, এই যুদ্ধে আমেরিকার উদ্দেশ্য কী, আর যুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীতে কেমন পরিবর্তন হওয়া উচিত। সোজা কথায় এই 14 দফা নীতির উদ্দেশ্য ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা এবং বিশ্বযুদ্ধের মতো ঘটনাকে আটকানোর জন্যে একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করা। প্রথম বিশ্বযুদ্ধের পর এই জন্যেই লিগ অব নেশন প্রতিষ্ঠা করা হয়। তো এই সব কিছু বলে আমেরিকাও ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ নিয়ে এই যুদ্ধে সামিল হয়ে যায়। এই ইমেজকে দেখুন, আমেরিকা এই যুদ্ধে মিত্রপক্ষের হয়ে অংশগ্রহণ করে। আমেরিকা প্রতিদিন 10,000 সৈনিক আমেরিকা ও ফ্রান্সের সীমান্তের কাছে ফ্রান্সকে সাহায্য করার জন্যে পাঠানো আরম্ভ করে দেয়। অন্যদিকে রাশিয়ায় 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়, যেখানে রাশিয়ার শাসক জার নিকোলাস দ্বিতীয়র শাসনভার কেড়ে নেওয়া হয় আর একটি নতুন সরকার বানানো হয়। কিন্তু কয়েক মাস পর লেনিনের নেতৃত্বে রাশিয়ায় আবার অক্টোবর বিপ্লব সংগঠিত হয়। রাশিয়াকে লেনিন এই যুদ্ধ থেকে সরিয়ে নেয়, কারণ এই যুদ্ধের ফলে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়। রাশিয়া অর্থনৈতিকভাবে ধ্বংস হতে শুরু করে, রাশিয়ার কোষাগার শূন্য হয়ে যায়। লেনিন সবসময় শান্তি চাইতেন, যুদ্ধ নয়। তিনি বলতেন রাশিয়াকে সবসময় যুদ্ধ থেকে সরে থাকা উচিত। এই জন্যে আমরা মানে রাশিয়া জার্মানির সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করবে। এই জন্য 1918 সালের মার্চ মাসে জার্মানি ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার পর থেকে রাশিয়া সম্পূর্ণভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসে। তো জার্মানির এই দিকে যুদ্ধ শেষ হয়ে যায়, শুধু এই দিকে ফ্রান্সের সাথে জার্মানিকে লড়তে হচ্ছিল। এই জন্য এই দিকে সৈন্যদের ফ্রান্সের সাথে যুদ্ধ করার জন্যে জার্মানি ও ফ্রান্সের সীমান্তে আনা হয়। তার সাথে এখানে আমেরিকার সেনাবাহিনীও এসে গিয়েছিল এবং জাহাজে করে আরও সৈন্য আসছিল। আমেরিকান সৈন্য ফ্রান্সে আসার জন্যে জার্মানি যুদ্ধ জয়ের আশা সেই সময় ভেঙে যাচ্ছিল। তো আমেরিকার যুদ্ধে প্রবেশ এবং রাশিয়ায় বিপ্লব, এই সব কিছু তখন ইউরোপে ঘটছিল। আর এইদিকে মধ্যপ্রাচ্যেও একটি ঘটনা ঘটে। এই ইমেজকে দেখুন, এই দিকে দেশগুলি মিত্রশক্তির হয়ে যুদ্ধ লড়ছিল আর এই দিকে দেশগুলি অক্ষশক্তির হয়ে যুদ্ধ লড়ছিল। তো 1918 সাল আস্তে আস্তে মিত্রশক্তির সেনাবাহিনী বলকান ও মধ্যপ্রাচ্যে অক্ষশক্তিকে প্রায় হারিয়েই দিয়েছিল। মানে অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া ও অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্য আত্মসমর্পণ করে দিয়েছিল, কারণ ওই সময় মধ্যপ্রাচ্যে মিত্রবাহিনীকে সাহায্য করার জন্যে রোমানিয়া, গ্রিস, মন্টেনিগ্রো ও পর্তুগালের মতো দেশ সামনে এগিয়ে এসেছিল, যার জন্য এই তিনটি দেশকে যুদ্ধে হেরে যেতে হয়েছিল। মানে অক্ষশক্তি থেকে শুধুমাত্র জার্মানি একাই সেই সময় যুদ্ধে টিকেছিল, যে এখানে ফ্রান্সের বর্ডারের কাছে ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার সাথে যুদ্ধ লড়ছিল। এত দীর্ঘ সময় যুদ্ধে টিকে থাকার পরেও কিন্তু আমেরিকা ও ব্রাজিলের যৌথ বাহিনী এখানে আসার পর জার্মানিও যুদ্ধে হেরে যায়, যার জন্য জার্মানি আত্মসমর্পণ করে। জার্মানি এই যুদ্ধে হেরে যাওয়ার জন্যে জার্মানির জনগণ কাইজার দ্বিতীয় উইলিয়ামকে দায়ী করে, যার জন্য জার্মানির রাজা কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে পালিয়ে যায়। এরপর 1918 সালের 11ই নভেম্বর সকাল 11টার সময় জার্মানি যুদ্ধ সমাপ্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করে, যার পর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়।